যদি দেখতেই হবে তাহলে সরাসরি দেখ। এভাবে লুকিয়ে দেখার কি দরকার? রুদ্র চুল ঠিক করতে করতে মায়ের দিকে না তাকিয়েই বলল। মায়ের থতমত খেয়ে উঠে বসে। ও যে লুকিয়ে দেখছিল সেটা রুদ্র বুঝলো কি করে। মায়ের নিজেকে সামলায়, কণ্ঠে অসম্ভব বিশ্বাস ছেলে বলে ওঠে। তোকে দেখতে যাবো কেন? নিজেকে কি মনে করিস? হ্যাঁ, আমি নিজেকে নায়ক মনে করি। তোর কোনো সমস্যা? তুই অস্বীকার করার চেষ্টা করলেও আমি জানি তুই আমাকে দেখছিলি। মায়ের কিছু না বলে বিছানা ছেড়ে রুদ্রের পিছনে গিয়ে দাঁড়ালো। আয়নায় রুদ্রের বিম্বের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। পার্টিতে যাচ্ছিস, এভাবে সেজেগুজে যাওয়ার কি দরকার? কোথায় সাজলাম? পিছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রুদ্র। বারে যাচ্ছিস যেহেতু, সেখানে অন্য মেয়েরা থাকবে নিশ্চয়, তাদেরকে দেখানোর জন্য এই সাজ? না, আজকে পুরো ক্লাব বুকড। সেখানে আমাদের ব্যাচেলার ছেলেরা ছাড়া অন্য কারো ঢোকা নিষিদ্ধ। সত্যি? মায়ে খুশি হয়ে বলে। হ্যাঁ। আচ্ছা মায়া, তোকে জেলাস ফিল করছিল নাকি এতক্ষণ? জেলাস কেন হব? এই যে বললি সেজেগুজে যাচ্ছি, মেয়েরা আমার দিকে তাকাবে, বেশি সুন্দর লাগছে নাকি আমাকে? একটু সুন্দর লাগছে না। মায়া রুদ্রের কলার ঠিক করে দিতে দিতে বলে। রুদ্র শার্টে দুটো বোতাম খোলা রেখেছিল। মায়া বুকের উপর একটা বোতাম লাগিয়ে দেয় যাতে বুক দেখা না যায়। ড্রেসিং টেবিল থেকে হাত ঘড়ি নিয়ে সেটা রুদ্রের হাতে পরিয়ে দেয়, যেটা মায়া বিয়ের দিন উপহার দিয়েছিল তাকে। রুদ্র মৃদু হেসে পারফিউম মেখে নেয় শরীরে। শোন, ব্যাচেলার পার্টি করবি ভালো কথা, কিন্তু উল্টাপাল্টা কিছু যাতে না খাস। কি খাওয়ার কথা বলছিস? বোঝো না তুমি, তাই না? সাবধান বানিয়ে দিচ্ছি কিন্তু আমি। মামুনির হাতে যদি পড়িস তাহলে আমি বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, খাবো না। যদি বেশি জোরে জোরে গড়ে তাহলে একটু খাবো, কেমন? না, তোদের আমি চিনি না ভেবেছিস? ব্যাস, সাবধান করার জন্য বললাম আর কি। আমি তো জানি তুই আমার কথা শুনবি না। রুদ্র দাঁত কেলিয়ে হাসলো। মায়া এগিয়ে দিল রুদ্রকে। রুদ্র গাড়িতে বসে যখনই গাড়ি স্টার্ট দিতে যাবে তখনই মায়া চিল্লিয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি ফিরিস। হাত টানিয়ে ভয় জানালো রুদ্র। গাড়ি স্টার্ট দিয়ে সাই করে ছুটে চলে গেল চোখের সামনে থেকে। মায়া দাঁড়িয়ে থাকলো বেলকনিতে, এক দৃষ্টি তাকিয়ে থাকলো অদৃশ্য হয়ে যাও গাড়িটির দিকে। ব্যালকনিতে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে রাতের আকাশ দেখছে মায়া। এই বাড়ির দুটো জায়গা মায়ের সবচেয়ে বেশি পছন্দের। একটা হচ্ছে রুদ্রের কক্ষে এই বেলকনি, আরেকটা হচ্ছে বাগানের এই দোলনার সাইডটা। এই দুই জায়গায় বসে মায়া পুরো দিন কাটিয়ে দিতে পারবে কোনো বিরক্তি ছাড়াই। আজকে চাঁদের দেখা নেই, কালো মেঘে ঢেকে রেখেছে গোটা আকাশ। অমাবস্যার রাত মনে হচ্ছে। ভারী ঠান্ডা বাতাসে পরিবেশ মুখরিত। মায়ের চিন্তা হচ্ছে ভীষণ, আজ নির্ঘাত বৃষ্টি হবে। আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ঝড়ের তাণ্ডব লীলা শুরু হতে আর বেশি দেরি নেই। কিন্তু রুদ্র এখনও বাড়ি ফেরেনি। রাত 12টা বেজে 55 বাড়ির সকলেই ঘুমিয়ে গেছে, শুধু মায়া জেগে আছে। মায়ের অস্থির লাগছে। এই নিয়ে মনে হয় 30 বারের উপরে কল করে ফেলেছে রুদ্রকে, কিন্তু একবারও রিসিভ করেনি রুদ্র। অন্য বন্ধুদের কল দিলেই তারাও ধরেনি। মায়ের চিন্তায় মাথা ব্যথা উঠে গেছে। একটু আগেই দুটো মাথা ব্যথার ওষুধ খেয়েছে, কিন্তু মাথা ব্যথা কমার বদলে আরও যেন বাড়ছে। মায়া মনে মনে দোয়া করছে যাতে বৃষ্টিটা এখন শুরু না হয়, কিন্তু বৃষ্টি হলে রুদ্র নির্ঘাত রাস্তার বিপদে পড়বে। গাড়ির হর্নের শব্দে মায়ের মনোযোগে ব্যাঘাত ঘটে। মায়া নিচে তাকিয়ে দেখে রোডের গাড়ি ঢুকছে গেট দিয়ে। এতক্ষণে যেন প্রাণ ফিরে পেল মায়া। চটজলদি দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। সদর দরজা পেরিয়ে বাইরে গেল। রুদ্র গাড়ি থেকে কোনো মতে নেমে দাঁড়ালো। মায়া দৌড়ে এসে রোডের বুকে ঝাঁপিয়ে পড়ল। যতটা শক্ত করে জড়িয়ে ধরলে বুকের ভেতরে ঢুকে যাওয়া যায় ততটা শক্ত করে জড়িয়ে ধরার চেষ্টা চালালো। রুদ্র পড়তে পড়তে বেঁচে গেল। মায়ের বুক থেকে মাথা তুলে রুদ্রের দিকে তাকালো। রুদ্র ছোট ছোট চোখে তাকিয়ে আছে তার দিকে। চুল এলোমেলো হয়ে আছে, নাকের উপর লাল আভা। রুদ্রের গা থেকে আসে গন্ধে মায়া চোখ মুখ কুচকে ফেল। রুদ্রকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, তুই ড্রিঙ্ক করে এসেছিস? রুদ্র ঠোঁট উল্টে ইনোসেন্টভাবে মাথা নাড়ালো। মানে সে ড্রিঙ্কস করেনি, কিন্তু রুদ্রের বিহেভিয়ারে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ড্রিঙ্কস করে এসেছে। মায়ের অসম্ভব রাগ উঠল। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, মানা করেছিলাম না এসব খেতে, কেন খেলে এসব? যদি মামুনি জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে একবারও ভেবেছিস? বেশি খায়নি তো, একটু করে খেয়েছে। রুদ্র কাঁপা কাঁপা কণ্ঠে বলে। মায়ের চোখ বুজে শ্বাস নিল। এখন রাগ করলে চলবে না, আগে রুদ্রকে কখন নিয়ে যেতে হবে। মায়ের রুদ্রকে শক্ত করে ধরার চেষ্টা করলো। রুদ্র দাঁড়াতে পর্যন্ত পারছে না, টলছে সমানে। তারপরে বলছে একটু করে খেয়েছে। মায়ের রুদ্রকে এখানে ধরে মারতে মন চাইছে, কিন্তু ড্রিঙ্কস অবস্থাতেও একা গাড়ি চালিয়ে এসেছে। ভাগ্যিস কোনো বিপদ হয়নি। মায়ের রুদ্রকে ধরে ধীরে ধীরে হাঁটছে, কারণ রুদ্র টালমাটাল পায়ে এগোচ্ছে। আচমকা বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে ঝড়ো বাতাস। বাতাসে মায়ের চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। মায়ের চেয়েও চুলগুলো সামলাতে পারছে না।
কারণ চুল ঠিক করতে গেলে রুদ্রকে ছেড়ে দিতে হবে, রুদ্রকে ছেড়ে দিলে রুদ্র পড়ে যাবে। বাড়িতে ঢুকতে ঢুকতে মায়া অর্ধেক ভিজে গেল। মায়া কোনো মতে রুদ্রকে নিয়ে দোতলায় গেল। কক্ষে গিয়ে ঢুকতেই রুদ্র বিছানায় গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। মায়া রুদ্রর কাছে গিয়ে দেখলো রুদ্রের শার্টও ভিজে গেছে। আগে ওকে কিছু খাওয়ানো দরকার, নয়তো একে সামলানো তাই হয়ে যাবে। বাহিরে যাবে তার আগে মায়ের মুঠোফোন বেজে উঠল। মায়ের ফোন নিয়ে দেখে রাহুল কল করেছে। মায়ের ফোন রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে মাতাল কণ্ঠে রাহুল বলল, মায়ু, রুদ্র বাড়িতে পৌঁছে গেছে। ওই বেয়াদব, এতক্ষণে খবর হলো তোর? কতক্ষণ ধরে কল করছিলাম, তোকে বলেছিলাম না রুদ্রর খেয়াল রাখতে? তারপরে এতটা রিং করলো কি করে? তুই ওকে পৌঁছে দিসনি কেন? ওর যদি কোনো বিপদ হতো? না আসলে মানে কি আসলে মানে? ও, তোকে এসব বলছিস কেন? তুইও নিশ্চয়ই গলা পর্যন্ত গেলে তারপর থেমেছিস। তুই আরেক মাতাল হয়ে কি করেই বা ওকে পৌঁছে দিতি? আসলে ওই মেয়েটা, কোন মেয়েটা? আমাদের সামনের মেয়েটা। রাহুল বিড়বিড় করে কিছু বলতে বলতে কল কেটে দিল। মায়া কয়েকটা গালি দিল রাহুলকে, কিন্তু রাহুল হয়তো তা শুনতে পায়নি। মায়ের রুদ্রর ফোন হাতে নিয়ে দেখলো ফোন বন্ধ হয়ে গেছে। নিশ্চয়ই চার্জ শেষ হয়ে গেছে। তবে মায়া মনে মনে শান্তি পেল। নিশ্চয়ই ছেলেগুলো কোনো মেয়ের পাল্লায় পড়েছে। ভাগ্যিস রুদ্র চলে এলো, নয়তো এতক্ষণে ও নিজেও ওই মেয়েটা করতো। মায়ের বিছানা থেকে নেমে দাঁড়ালো। রুদ্রের শার্ট বদলে দিতে হবে, নিজের পরনে টি শার্টও বদলানো প্রয়োজন। ভিজে একাকার গায়ের সাথে লেপটে গেছে, কিন্তু সবার আগে রুদ্রকে হ্যাংওভার কাটাতে হবে। মায়ের রুদ্রর পাশ থেকে উঠে আগাতে যাবে, তার আগে মায়ের কোমর সমান চুলে টান পড়ল। মায়ের ব্যথায় চোখ মুখ কুচকে পিছনে ফিরল। রুদ্র তার আঙুলে মায়ের চুলগুলো পেঁচিয়ে রেখেছে। রুদ্র, আমার চুল ছাড়, নিচে যাব আমি। রুদ্র উঠে বসে মায়ের চুলগুলো হাত দিয়ে জড়িয়ে ধরল। মুখে ইনোসেন্ট ভাব ফুটিয়ে বলল, না, ছাড়বো না আমি। আমাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? আমি এক্ষুনি চলে আসবো রুদ্র, প্লিজ চুল ছাড়। বাচ্চাদের মতো করছিস কেন? মায়ের চুলগুলো ছাড়ানোর চেষ্টা করে বলল, কিন্তু ছাড়াতে পারলো না। রুদ্র শক্ত করে জড়িয়ে ধরে আছে মায়ের চুলগুলো। রুদ্র এবারে নিজেই চুলগুলো ছেড়ে উঠে দাঁড়ালো। বাহিরে প্রচণ্ড ঝড়, বৃষ্টি হচ্ছে। বেলকনির দরজা খোলা থাকায় বাহিরের বাতাস শো শো করে ঘরের ভেতর ঢুকছে। জোরে বজ্রপাতের শব্দে রুদ্র হুট করে জড়িয়ে ধরল মায়াকে। মায়ের চমকে গেল। রুদ্র শক্ত করে জড়িয়ে ধরে মায়ের কাঁধে মুখ গুজল। মায়ের রুদ্রকে ছাড়ালো। গায়ে টি শার্ট ভিজে যাওয়ায় বাহিরে ঠান্ডা বাতাসে মায়ের ঠান্ডা লাগছে। লোমকূপ সহ দাঁড়িয়ে গেছে ঠান্ডায়। ইমিডিয়েট টি শার্ট বদলানো দরকার, কিন্তু রুদ্র তো কোথাও দিকে যেতে দিচ্ছে না। হুট করে রুদ্র মায়ের কোমর পেঁচিয়ে ধরে মাকে একদম নিজের কাছে নিয়ে আসলো। মায়ের হতবাক হয়ে তাকালো রুদ্রের দিকে। রুদ্র মায়ের তাকানো এড়িয়ে মায়ের কপালে গভীর চুমু খেলো। তারপর মায়ের গাল টেনে দিয়ে বলে উঠল, আজকে থেকে অনেক সুন্দর লাগছে। মায়া উত্তর দিতে পারছে না, আর না পারছে নিজেকে ছাড়াতে। রুদ্র মায়ের ঠোঁট হাতের বুড়ো আঙুল দিয়ে ছুঁয়ে দিল। ঠোঁটের তিলের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, জানিস, এই তিলের জন্য তোর সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। ছাড় আমাকে। মায়ের শক্ত কণ্ঠে বলল। হুম, ছাড়বো না। তখনই কক্ষে লাইট নিভে গেল। মায়ের বিরক্তির শ্বাস ফেল। নিজেকে বহু কষ্টে রোদ্র থেকে ছাড়াতে সক্ষম হলো। এই ঝড় বৃষ্টির জন্য সকাল থেকে কারেন্ট ছিল না। হয়তো এখন আইপিএসও শেষ হয়ে গেছে। কক্ষের চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে। কারো বিম্ব পর্যন্ত ঠাউর করার অবস্থা নেই। মাঝে মাঝে বিজলি চমকানিতে ঘর দিনের মতো আলোকিত হয়ে যাচ্ছে। মায়ের সেই আলোয় বিছানা হাতে নিজের ফোন হাতে নিল। ফোনের চার্জ প্রায় শেষের ঘরে। নিশ্চয়ই রুদ্রকে কল করতে করতে সব চার্জ শেষ হয়ে গেছে। মানে বিপদ যখন আসে সব একসাথে আসে। মায়ের ফ্ল্যাশ লাইট জ্বালালো মোবাইলে। রুদ্র আবার গিয়ে মায়ের চুলগুলো জড়িয়ে ধরল। মায়ের হতাশার শ্বাস ফেলে। এই ছেলেটার হয়েছেটা কি আজ? খালি ওর চুল কেন সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে? একটু পরেই ফোনের চার্জ শেষ হয়ে যাবে। মোমবাতি জ্বালাতে হবে। রাফানা চৌধুরী দুপুরে মোমবাতি দিয়ে গিয়েছিল, ক্ষণে ক্ষণে কারেন্ট চলে যায় বলে। মায়ের ফোন হাতে নিয়ে ওয়ার্ড্রপের ড্রয়ারের দিকে এগিয়ে গেল। রুদ্র চুল জড়িয়ে ধরে মায়ের পিছু পিছু গেল। মায়ের যেদিকে যাচ্ছে রুদ্র মায়ের চুল ধরে সেদিকে যাচ্ছে। মায়ের ড্রয়ার খুঁজে মোমবাতি বের করলো। দিয়াশলাই দিয়ে মোমবাতি জ্বালালো। রুদ্র, পড়ে যাবি তো। সামনে এসে হাত ধর আমার। বাচ্চাদের মতো চুল ধরে আছিস কেন? চুল ছাড়। না, আমি চুল ছাড়বো না, নয়তো তুই আবার চলে যাবি। রুদ্র, চুল ছাড় আমার। আমি কোথাও যাব না। যদি তুই চুল না ছাড়িস তাহলে কিন্তু আমি তোর সাথে কথা বলবো না। রুদ্র চুল ছেড়ে দিল। মায়ের রুদ্রের সামনেই মোমবাতি নিয়ে দাঁড়ালো। মোমবাতির আলোতে রুদ্রের মুখের দিকে তাকিয়ে মায়ের বুক ধক করে উঠল। রুদ্র নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের রুদ্রকে পাশ কাটিয়ে গিয়ে সাইড টেবিলে মোমবাতি রাখলো। রুদ্র আবার গিয়ে মায়াকে নিজের কাছে টানলো। মায়া ছাড়ানোর চেষ্টা করছে নিজেকে, কিন্তু একটা শক্তির সাথে সাথে পেরে ওঠা ওর পক্ষে সম্ভব নয়। মায়ের মশরামশরিতে রুদ্র ঠোঁট উল্টে বলল,
এমন করছিস কেন? আমার ছায়া বুঝি তোর পছন্দ নয়? রুদ্র, তুই এখন নিজের মধ্যে নেই প্লিজ। তুই না ভালো ছেলে, ভালো ছেলেরা এমন করে না। ভালো ছেলেটা বুঝি ভালোবাসাও চাইতে পারে না, কিন্তু আমার যে ভালোবাসা চাই। রুদ্র, আমাদের মধ্যে তেমন সম্পর্ক নেই, প্লিজ ছাড় আমাকে। উল্টাপাল্টা কাজ করছিস। হুম, একটু উলট পালট না। তুই আমার বউ, তাই তোর কাছ থেকে ভালোবাসা পেতেই পারি আমি। ভালোবাসা দিয়ে আমাকে। ছাড় আমাকে। মায়ের শত চেয়েও ছাড়াতে পারল না নিজেকে, আর চেষ্টা করার শক্তিটুকু পেল না। সে তো ভালোবাসে রুদ্রকে, রুদ্রর মাঝে সে নিজেও বিলীন হতে চায়, কিন্তু এভাবে নয়। রুদ্রর এই অবস্থায় নয়। মায়া আবেগে গা ভাসালো, শান্ত হয়ে গেল একদম। রুদ্র অমায়িক হাসি দিল মায়ের দিকে তাকিয়ে, কাল বিলম্ব না করে সন্তর্পণে কোলে তুলে নিল। মায়ের খিচে বন্ধ করলো নিজের চোখ, পিঠের নিচে তুলতুলে বের অনুভব করতে চোখ তুলে তাকালো। রুদ্র গায়ের উপরে আছোয়া হয়ে নিশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের লাল হয়ে যাওয়া গালের উপর গভীর ঠোঁট বসালো রুদ্র। মায়ের লজ্জায় নিজের চোখের উপর হাত রাখলো। রুদ্র মায়ের চোখ থেকে হাত সরিয়ে হাত দুটো বিছানার সাথে আঁকড়ে ধরে গভীর চুম্বন বসায় মায়ের ঠোঁটে। মায়ের চোখের কানির বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। রুদ্র একের পর এক চুমু বসিয়ে দিচ্ছে ঠোঁটের উপর, নিজের আধিপত্য বিস্তার করে একের পর এক অস্বাভাবিক ছয় সিক্ত করে মায়ের গলার ভাঁজে। রুদ্রর বেসামাল হাতের অযাচিত ছয় মায় খুব প্রিয় ওঠে। থেকে সমর্পণ করে এক যুগ ধরে অপেক্ষা করে তার সবচেয়ে প্রিয় মানুষটার নিকট। বাহিরে থেকে আসা স্নিগ্ধ সতেজ ঠান্ডা বাতাস মুখের উপর আশ্রে পড়তেই রুদ্রর ঘুম ভেঙে গেল। কোনো মতে টেনে চোখ দুটো খুলে জানালা দিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো বাইরে। সূর্যের আলো ছিটে ফোটাও নেই বাহিরে। বৃষ্টির দরুন এখনো বাহিরে অন্ধকার হয়ে আছে। ঈষৎ অন্ধকারে সন্ধ্যা নাকি সাত সকাল তা ধারণা করার জন্যই। রুদ্রর গায়ে ব্লাঙ্কেট জড়ানো, কাল রাতের বৃষ্টিতে পরিবেশ শীতল হয়ে আছে। রুদ্র বিছানায় ভর দিয়ে উঠে বসলো। সকাল নাকি সন্ধ্যা বোঝার চেষ্টা করলো। মাথা ব্যথার কারণে পুরো শরীর অসর হয়ে আছে। মাথার চুল খামচে ধরে বসে থাকলো কতক্ষণ। নিজের দিকে চোখ পড়তেই হতবাক হলো রুদ্র। কি হয়েছে কিছুই মনে পড়ছে না কেন। কাল সন্ধ্যায় পার্টিতে গিয়েছিল, সেখানে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। তারপর রুদ্র একে একে কাল রাতের ঘটনা মনে করার চেষ্টা চালালো। ভাবনার কুলকিনারা হাতে মনে পড়লো কাল রাতে তার নেশাগ্রস্ত অবস্থায় ঘটে যাওয়া অযাচিত ঘটনাগুলো। রুদ্র হাত দিয়ে মুখ ঢাকলো। এরকম হওয়ার কি খুব বেশি প্রয়োজন ছিল? এখন তো স্বামী স্ত্রীর মতো সম্পর্কে পদার্পণ করতে পারলো না। তার আগে এসব ও না হয় ড্রাঙ্কড ছিল, কিন্তু মায়া তো নিজের চেতনায় ছিল। তাহলে কেন আটকালো না ওকে? আবেগে ঘা ভাসিয়েছে। হ্যাঁ, সেটাই করেছে। রুদ্র নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ও যে ড্রিঙ্কস অবস্থায় মায়ের সাথে জোর জবরদস্তি করতে পারে না, সে বিশ্বাস আছে ওর। রুদ্র বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গেল। মনের ক্ষোভ রাখতে না পেরে বার কয়েক খুশি বসালো ওয়াশরুমের দেয়ালে। নিজের দিকে তাকাতেই রাগ উঠছে, আর তার চেয়েও বেশি রাগ হচ্ছে মায়ের উপর। হ্যাঁ, ওরা স্বামী স্ত্রী, এসব হতেই পারে তাদের মধ্যে, কিন্তু এভাবে কেন? তার চেতনাহীন অবস্থায় কেন হলো এটাই মানতে পারছে না সে। রুদ্র ঝর্ণা ছেড়ে দিয়ে দাঁড়ালো তার নিচে। ঝর্ণার এক এক ফোঁটা পানি যেন হৃদয়ে যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে। মা ঠিক করলো না এটা। ওর অনুভূতি নিয়ে খেলার হিসাব ওকে দিতেই হবে। রুদ্র ফ্রেশ হয়ে নিচে নামলো। সবাই টেবিলে বসে সকালে নাস্তা করছে। রুদ্র সকলের সাথে যোগ দিল। চামচের টুংটাং শব্দ ছাড়া আর কোনো শব্দ হচ্ছে না। রুদ্র খাওয়ার মাঝে তাকালো মায়ের দিকে। মাথা নিচু করে খাচ্ছে, যেন এই মুহূর্তে খাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। এখন যদি মাথা তুলে কারো দিকে তাকাই তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। রুদ্র তাকিয়ে থাকলো কিছুক্ষণ, কিন্তু মায়ের মাথা তুলে তাকালো না। রুদ্র খাবার শেষ করে রোহান চৌধুরীর সাথে অফিসের কিছু বিষয় নিয়ে আলোচনা করে উঠে দাঁড়ালো। মায়ের রাফানা চৌধুরীকে কাজে সাহায্য করছে। রাফানা চৌধুরী মানা করলেও শুনছে না। রুদ্রের সামনে দিয়ে রুদ্রকে অদেখা করে কাজ করে যাচ্ছে। রুদ্র এই অবস্থায় মায়ের সাথে কথাও বলতে পারছে না। রুদ্র আর না পেরে মায়েকে ডেকে ফেলো। একটু উপরে আয় তো, হেল্প লাগবে একটু। বলে গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অথই সাগরে পড়ল মায়া। এখন গেলেও বিপদ, না গেলেও বিপদ। রাফানা চৌধুরী কিচেন থেকে বেরিয়ে এসে মায়াকে বললেন, কিরে, ডাকুন না তোকে, উপরে যা, হয়তো কোনো সাহায্য লাগবে। যাচ্ছি। বলে দোতলায় উঠে কক্ষের সামনে দাঁড়ালো। এতক্ষণ কচ্ছপের গতিতে এসেছেও, শেষমেশ শেষেই গেল, কিন্তু এখন ঢুকতেই তো কেমন জানি লাগছে। রুদ্রের সামনে কি করে দাঁড়াবে এই চিন্তায় বুকে কাঁপন ধরে যাচ্ছে। মায়ের সাহস সঞ্চার করলো মনের মধ্যে। বুকের মধ্যে ফু দিয়ে আয়াতুল কুরসি পরে ভেতরে ঢুকলো। রুদ্র বিছানার উপর বসে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে। মায়ের হার্টবিট বেড়ে গেছে রুদ্রের এই চাহনিতে। তবু জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করলো, ডেকেছিস কেন? রুদ্র মায়ের সামনে এসে দাঁড়ালো। মায়ের মাথাটা নিচু করে আছে। তাকা আমার দিকে। রুদ্র গম্ভীর স্বরে বলল, কিন্তু মায়ের মাথা তুলল না।
চিবিয়ে চিবিয়ে বলল রুদ্র, কিন্তু মায়ের নিজের অবস্থানে আছে। রুদ্র শক্ত করে মায়ের চিবুক ধরে ওর মুখ উপরে তুলো, চোখে চোখ রেখে বলল, কালকে আমি ড্রাঙ্ক ছিলাম, নিজের মধ্যে ছিলাম না। তুই জানতিস সেটা, তারপরে বাধা দিস নি কেন আমাকে? মায়ের নিশ্চুপ। রুদ্র আবার বলল, তুই এটাও জানিস আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবতে পারিনি এখনো। তুই শুধু আমার ছোটবেলার বন্ধু। বিয়েটাও তোর ইচ্ছেতেই হয়েছে। আমার ইচ্ছে জানার প্রয়োজনটুকু বোধ করিসনি। বাবা মা আমার উপর যা চাপিয়ে দিয়েছে তা মেলানোর চেষ্টা করেছে, কিন্তু বিশ্বাস কর, যেখানে আমি এখনো বিয়েটাই মানতে পারিনি সেখানে আমাদের মধ্যে এসব আমি কখনো কল্পনা করতে পারি না। মানছি আমি ভুল করেছি, কিন্তু তুই তো সেন্সে ছিলে, তাহলে কেন বাধা দিলে না? আমি বাধা দেওয়ার চেষ্টা করছি রুদ্র, কিন্তু মায়াকে বলতে না দিয়ে রুদ্র বলল, কিন্তু আবেগে বলেছিলে, তাই তো? বাধা দিতে মন চায়নি পরে আর। রুদ্র। কাতর কণ্ঠে ডাকলো মায়া। চুপ, একদম চুপ। আমার কষ্ট হচ্ছে মায়ু যে তুই এতটা নিচে নেমে গেছিস। অন্তত বন্ধুত্বের কথাটা তো মনে রাখতে পারতি, কিন্তু এখানেও নিজের ইচ্ছের প্রাধান্য দিলি। আমারটা একবারও ভাবলি না? আমি মেনে নিতে পারছি না কালকে রাতের ঘটনা। রুদ্র, আমার কথাটা শোন অন্তত। বাদ দে, আর কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। বিয়ে যখন হয়েছে তখন তো দায়িত্ব আমার। আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে, আমি না চাইলেও। আমি শুধুই তোর দায়িত্ব। মায়া ভেজা কণ্ঠে বলল। হ্যাঁ। রুদ্র শক্ত কণ্ঠে বলে মায়ের সামনে থেকে চলে যায়। অফিসের জন্য ফর্মাল ড্রেস পরে কক্ষ থেকে বেরিয়ে যায়। মায়ের শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। শুধুই দায়িত্ব? রুদ্র বোঝাতে চাইল যে সবাই মিলে রুদ্রের ওপর ওর দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছে। মায়ের মেঝেতে বসে পড়ে। কষ্ট হচ্ছে বুকের ভেতর, অসম্ভব কষ্ট হচ্ছে। সব দোষ কি শুধু ওর ছিল? হ্যাঁ, ওর নিজেরই দোষ ছিল প্রথম থেকে, যা আজকে রুদ্র খোঁটা দিয়ে বলে গেছে। কেবিনে বসে একের পর এক ফাইল উল্টাচ্ছে রুদ্র, কিন্তু কাজে কোনো পরিমাণও মন নেই। হাজার চেষ্টা করেও নিজের কাজে মন দিতে পারছে না ও। কী করে পারবে? মেয়েটাকে যে একের পর এক তিক্ত বলি শুনিয়ে এসেছে, নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। রুদ্র নিজেকে নিজেই থাপড়াতে মন চাইল। কেন যে রাগ কন্ট্রোল করতে রাখতে পারে না, জানা নেই ওর। মায়েরই বা কী দোষ? ও যে ছোট থেকে ইমোশনাল, নিজের ইমোশন কোনো মতেই কন্ট্রোল করতে পারে না ও। কি আশ্চর্য! এসব কথা তখন মনে আসেনি যখন মাকে ইচ্ছে মতো ছাড়ছিল। এখন মনে পড়ে মনের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে। রুদ্র মুঠোফোন হাতে নিল মাকে সরি বলার জন্য, কিন্তু কী ভেবে যেন আবার রেখে দিল। একেবারে বাড়ি গিয়ে সরাসরি সরি বলবে, কিন্তু মন টিকবে ততক্ষণ? এখনই তো মনটা আঁকুপাকু করছে ওকে দেখার জন্য। গাঢ় বিষাদে ছেয়েছে হৃদয়টা। নিশ্চয়ই মিটিং শেষ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে দরজায় কেউ নক করলো। স্যার আসতে পারি? এসো অশোক। অশোক দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। রুদ্রর বিয়ে হিসেবে অফিসে জয়েন করেছে কয়েকদিন আগে। রুদ্রর সামনে কতগুলো ফাইল রেখে বলল, স্যার ক্লায়েন্টরা চলে এসেছে, মিটিং কি এখন শুরু করবেন? হ্যাঁ, এই ফাইলগুলো একটু চেক করে দাও। রুদ্র ওকে। বাড়ি ফিরল বেশ রাত করে। মিটিং সাকসেসফুল হয় খুশিতে। স্টাফরা সবাই মিলে চেয়ার আপ করছিল। অনেক দিনের কষ্টের ফল সবার। নিউ এমডি হয় সবাই ধরে রেখেছিল। রুদ্র যেও আসতে পারছিল না। বাড়িতে ঢুকে দেখলো ড্রয়িং রুম অন্ধকার। কোনো মতে বাগানের আলোর রেখার মতো করেই ঢুকছে। পুরো বাড়িতে শুনশান নীরবতা। রুদ্র দ্রুত পায়ে দোতলে ওঠে। মেয়েটা নিশ্চয়ই এখনও রেগে আছে, খায়নি হয়তো এখনও। ওকে ছাড়া তো কোনো দিন খায় না। রুদ্র কক্ষে ঢুকে দেখলো মায়া নেই। ও ঠিক জানতো মায়াকে কখনোই কক্ষে পাওয়া যাবে না। রুদ্র ব্যালকনিতে দেখে আসলো, সেখানেও নেই। একে একে বাগান, ছাদ, ড্রয়িং রুম, বাড়ির প্রতিটি কোণে কোণায় খুঁজে ফেল, কিন্তু কোথাও মায়া নেই। রুদ্রের বুকের মধ্যে খিচে ধরল যেন কেউ। ভয় হচ্ছে এবার। কোথায় চলে গেল ওর আবেগী মানুষটা? চলে গেছে ওকে ফেলে? দায়িত্ব বলার কারণে রাগ করে কোথাও চলে গেছে? কি করে যেতে পারে মায়া ওকে ফেলে? ও না বলতো রুদ্রকে ভালোবাসেও। যাই হয়ে যাক না কেন রুদ্রকে ছেড়ে যাবে না। যতই কষ্ট দিক না কেন দাঁতে দাঁত চেপে পড়ে থাকবে এখানে। তাহলে শুধুমাত্র এক ঝগড়ায় কি করে ফেলে চলে যায় ওকে? রুদ্র রাফানা চৌধুরীর কক্ষে উকি দিল। তার মা বাবা বসে কিছু নিয়ে কথা বলছে। রুদ্র পারমিশন নিয়ে ভেতরে ঢুকলো। তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, মায়া কোথায় আম্মু? ও কোথায় সেটা জেনে তুমি কি করবে? মানেটা কি? ও কোথায় সেটা জানতে পারবো না আমি? না, পারবে না। ওর সাথে ঝামেলা করার আগে তোমার মনে রাখা উচিত ছিল যে ওর কথা তোমার মনে পড়তে পারে বা তুমি ওকে ছাড়া থাকতে পারবে না। রুদ্র অবাক হলো। রাফানা চৌধুরী তো জানার কথা না ওদের ঝগড়ার কথা। মায়ের নিজেও কখনো বলবে না সব কথা। রুদ্র মনে মনে এসব ভেবে আবার বলো, ওর সাথে কোনো ঝামেলা হয়নি আমার। তুমি আমাকে বলো ও কোথায়? বাবার বাড়ি চলে গেছে ও। মুস্তাফিজ এসে নিয়ে গেছে ওকে।
রোহন চৌধুরী গম্ভীর কণ্ঠে বলেন। কেন চলে গেছে? আর কোনোদিন আসবে না এই বাড়িতে? অবিশ্বাস্য কণ্ঠে বলল রুদ্র। না, একেবারের জন্য চলে গেছে। পুতুল খেলা নাকি? যখন ইচ্ছে আসবে আবার যখন ইচ্ছে চলে যাবে? আমি ওর পুতুল? যেভাবে মন চায় সেভাবে মন মর্জি করবে আমার সাথে? আমার ফিলিংসের কোনো দাম নেই? নাক ফুলিয়ে বলল রুদ্র। রোহন চৌধুরী নির্লিপ্ত দৃষ্টিতে তাকালেন, বললেন, তুমি যদি ওর সাথে থাকতে না পারো তবে তো ওকে না পেরে চলে যেতে হবে। রুদ্র এক অসীম কষ্ট নিয়ে তাকিয়ে থাকে দুজনের দিকে। বড্ড অসহায় লাগে নিজেকে। কিছু না বলে কক্ষের বাইরে পা বাড়ায়। কোথায় যাচ্ছ এখন? রাফানা চৌধুরী পেছন থেকে জিজ্ঞেস করেন। মায়ের বাপের বাড়িতে। বলে রুদ্র বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। রুদ্র দৃষ্টি সীমানার বাহিরে চলে গেলেই দুজনে হেসে দেয়। রোহন চৌধুরী রাফানা চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, বলেছিলাম না, ছেলেটা একটা দিনও থাকতে পারবে না মায়াকে ছাড়া। তাই তো দেখছি, মায়ার মন খারাপ দেখেই বুঝেছিলাম দুজনের মধ্যে কিছু একটা হয়েছে, আর সেটা নিশ্চয়ই সিরিয়াস কিছু। তারপর যখন মুস্তাফিজ ভাইয়া বলার সাথে সাথেই মায়া যেতে রাজি হয়ে গেল রুতোকে বলা ছাড়াই, তখন আরও বেশি শিওর হয়েছি। আমার ছেলেটা এবার তার আসল ভালোবাসা বুঝুক, এইটুকুই চাইব। মানুষ তার আসল ভালোবাসা দেরিতে হলেও বোঝে, শুধু আমার ছেলেটা বুঝতে দেরি না করুক। মায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে ক্রমাগত বেল বাজাচ্ছে রুদ্র। কিভাবে যে এসেছেও তা একমাত্র ওই জানে। এমনভাবে এসেছে যেন গাড়ি চালিয়ে নয়, উড়িয়ে এনেছে। রুদ্র নিজের হাতের ঘড়ির দিকে তাকালো। রাত 1টা বাজে। এত রাতে এভাবে আসা একদমই ঠিক হয়নি। নিশ্চয়ই বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। যেখানে বাড়ির দারোয়ানি নাক ডেকে ঘুমাচ্ছে, সেখানে বাড়ির মানুষগুলো আর জেগে থাকবে কিভাবে? কিন্তু ওই বা কী করতো? মাকে সরি না বলা পর্যন্ত যে মনে শান্তি আসছে না। মেয়েটা পেয়েছেটা কি ওকে? এই বিয়ে করেছে, এই ছেড়ে চলে আসছে, যেন ওর অনুভূতি মতামতের কোনো দামই নেই। সব ফিলিংস খালি ওর। রুদ্র একবার ভাবলো ওই দিনের মতো পাইপ বেয়ে উঠবে, কিন্তু এতবার বেল দিয়ে দিয়েছে। কারো না কারো ঘুম ভেঙেছে নিশ্চিত। রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো কি করবে। রুদ্রর ভাবনার মাঝেই মাহিরা খান এসে দরজা খুলল। রুদ্রকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো কতক্ষণ। রুদ্র হেসে দিয়ে বলল, ঢুকতে দিবে না মামনি? মাহিরা খান দরজা থেকে সরে দাঁড়ালেন। রুদ্র বাড়ির ভেতরে প্রবেশ করে তার মামনিকে জড়িয়ে ধরে। মাহিরা খান মুচকি হাসেন। রুদ্র ঠোঁট উল্টে বলল, মামনি, আমার মনে হচ্ছে তুমি আমাকে দেখে খুশি হওনি। খুশি হব না কেন বাবা, অনেক খুশি হয়েছি। বিয়ের পর তো এই প্রথম এলে। আসলে এত রাতে তোমাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। অফিস থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল অনেক। বাড়িতে গিয়ে ড্রেস পর্যন্ত বদলায়নি, সোজা এখানে চলে এসছি। তোমার মনে হয় ঘুমিয়ে গেছিলে। বিরক্ত করলাম? ছি, বিরক্ত হব কেন? আমরা জেগেই ছিলাম। ভালোই করেছো চলে এসে। এমনিতেই অফিসের জন্য আসতে পারো না, বসো এখানে। মাহিরা খান সোফায় বসতে বসতে বললেন, রুদ্রের এখনই মায়ের সাথে দেখা করতে মন চাইছে। ছটফট করছে হৃদয়টা, তবুও কথা অমান্য করলো না। সোফায় বসলো মাহিরা খানের মন রাখার জন্য। মাহিরা খান হাসি মুখে বললেন, কি খাবে বলো? কিছু খাবো না মামনি, খেয়ে এসেছি। রুদ্র মিথ্যা বলল, কারণ এখন যদি খেতে বসে তাহলে মায়ের সাথে দেখা করতে দেরি হয়ে যাবে। এই তো বললে যে বাড়িতে গিয়ে নাকি ড্রেসও বদলাও নাই। বাড়িতে খাইনি, আসলে আমার খেতে মন চাচ্ছে না, বাইরে থেকে খেয়ে এসছে। তাই বলে কিছুই খাবে না রুদ্র? খাবো না মামনি। মায়া কোথায়? রুদ্র মিনমিন করে বলল, ও তো ঘুমাচ্ছে। এত তাড়াতাড়ি ঘুমাচ্ছ মামনি? রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি কই? রাত 1টা বাজতে চললো। মামনি, এটা বলো না। তোমার মেয়েকে নিশাচর বললেও ভুল হবে না। সারা রাত জেগে মোবাইল টিপেও আর পুরো দিন ঘুমায়। সেটা তো জানি। আসলে আমার মেয়েটা অসুস্থ রুদ্র। কি হয়েছে? সকাল পর্যন্ত তো ঠিকই ছিল। রুদ্র আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, আর বলো না, বিপি লো হয়ে গিয়েছিল, জ্বরও উঠেছে হালকা। ডাক্তার বলেছে কিছু নিয়ে টেনশন করছিল হয়তো। এত কিসের টেনশন তোমার মেয়ের? এই বয়সে কে নিয়ে এত প্যানিক করছে? জানি না রুদ্র, তুমি তো জানো 2 দিন পর পর অসুস্থ হয়ে পড়েও। তাও কয়েকদিন একটু সুস্থ ছিল, সেটাও সহ্য হলো না ওর। কি নিয়ে টেনশন করছে কে জানে। ছোটবেলা থেকেই তো অনেক কমপ্লিকেশন নিয়ে বড় হয়েছে আমার মেয়েটা। ভয় লাগে রুদ্র, যদি কোনোদিন কিছু হয়ে যায় ওর। মাহিরা খান মন খারাপ করে বললেন। রুদ্র বিচলিত হলো, দ্রুত বলল, মামনি প্লিজ, কি বলছো এসব? কিচ্ছু হবে না ওর, আমি কিছু হতে দেব না, তুমি চিন্তা করো না তো।
তুমি খেয়াল রাখবে তো রুদ্র ওর সারা জীবন দেখে রাখবে তো ওকে? তুমি তো জানো ও অন্যদের মতন স্বাভাবিক না, একটু কিছু হলে অসুস্থ হয়ে পড়ে ও। কোনোদিন শাসনও করিনি ওকে রুদ্র, তাই হয়তো একটু অবাধ্য, তোমাকে অনেক জ্বালায়, আমি জানি সেটা। কিন্তু তুমি একটু বুঝিয়ে বললেই হবে, তোমার সব কথা শুনবে ও। ও আমার সাথে যাই করুক না কেন, দিন শেষে শুধু একটা কথাই সত্যি, ও আমার বন্ধু। আর বন্ধুদের সাথে কখনো বুঝিয়ে কথাবার্তা হয় না, সোজা মারপিট হয়। আমি দেখে রাখবো মামনি ওকে, কথা দিলাম তোমায়। মাহিরা খানের হাত ধরে বলল রুদ্র। মাহিরা খান মুচকি হাসে মাথা নাড়ায়। আচ্ছা তাহলে এবার ওঠা যাক, নিশ্চয়ই অনেক ক্লান্ত তুমি। বলে মাহিরা খান দাঁড়িয়ে যান। রুদ্র নিজেও উঠে দাঁড়ালো। আজলা ভাবে বন্ধ দরজা খুলে রুদ্র মায়ের কক্ষে ঢোকে। পা টিপে টিপে মায়ের বেডের কাছে যায়। ডিম লাইটের আলে ঘরের সবকিছু রঙিন দেখাচ্ছে। রুদ্র মায়ের পাশে বসে পড়ে। অঘর ঘুমে ঘুমোচ্ছে মায়া। চুলগুলো মুখের সামনে পড়েছে। রুদ্র আলতো হাতে চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল। মুখটা মলিন হয়ে আছে। রুদ্র মায়ের গালে হাত রাখলো। ফিসফিস করে বলল, সরি জান। মায়ের পাশে শুয়ে একটানে মায়াকে বুকের মধ্যে নিয়ে নিল রুদ্র। কপালে হাত দিয়ে দেখলো হালকা জ্বর আছে এখনো। মায়ের শক্ত করে জড়িয়ে ধরল ওকে। রুদ্র আলতো করে মায়ের মাথায় চুমু খেলো। তারপর নিজেও ঘুমের রাজ্যে পাড়ি জমালো। মায়ের ঘুম ভাঙলে রুদ্রকে দেখে অবাক হলো। সে রুদ্রর বুকের ওপর ঘুমোচ্ছে। গায়ে এখনও অফিসের ফর্মাল শার্ট জড়ানো। মায়ের ফোন বের করে দেখলো এখনও সকাল 7টা। এই 7 সকালে রুদ্র কী করে আসবে? আচ্ছা, ও কি হ্যালোসিনেশনে ভুগছে? রুদ্রের মুখে হাত দিয়ে ভাবুক হলো মায়া। ওর ভাবনার মাঝে রুদ্র বলল, স্বপ্ন না, সত্যি সত্যি এসেছি আমি। মায়া অবাক হলো। এখনই তো ঘুমাচ্ছিল ছেলেটা, উঠল কখন? রুদ্র শোয়া থেকে উঠে বসে। মায়ের দিকে তাকিয়ে বলে, কিরে, কই হারিয়ে গেলে? তুই এত সকালে এখানে? আমার শ্বশুর বাড়ি, আমি যখন মন চায় তখনই আসতে পারি। এখানে তোর সমস্যা হওয়ার তো কথা না। সমস্যা কই বললাম? তুই এত সকালে, তোকে এখানে দেখে অবাক হয়েছি। আমি কাল রাতে এসেছি, তুই ঘুমোচ্ছিলি, তাই আর ডাকিনি। মামনি দরজা খুলে দিয়েছিল। রুদ্র মায়ের কপালে হাত দিয়ে চেক করলো। এখন নর্মাল টেম্পারেচারে আছে, তার মানে জ্বর কমে গেছে। এখনো তোর অফিসের শার্টটাই বদলাসনি। অবাক স্বরে বলল মায়া। আমি তো কোনো কাপড় নিয়ে আসি না মায়ু, আর তাছাড়া আমার রাতে অনেক ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছি। ডেকে দিতে পারতি আমাকে। তুই নাকি অসুস্থ ছিলে, তাই আর ডাকিনি। হুম। এত কিসের টেনশন তোর? না আমাকে বল, এই বসে কিসের চিন্তা? কে বললো যে চিন্তা করলাম? ডক্টর বলেছে মায়ের নিজের ফালতুমি বন্ধ কর। তুই কিসের চিন্তা করছিস? আবার প্যানিক অ্যাটাক করার শখ হচ্ছে তোর? আর তোর সাহস কী করে হলো আমাকে না জানিয়ে চলে আসার? জানাতে চেয়েছিলাম, কিন্তু তোর মোবাইল অফ ছিল। মিটিংয়ে ছিলাম, তাই সুইচ অফ করে রেখেছিলাম। কল ধরেনি বলে এইভাবে চলে আসবে? যদি এতই আসতে মন চাইতো দুজনে একসাথে আসতাম। সরি। মায়া মাথাটা নিচু করে বলল। মায়া পা ঝুলিয়ে বসেছিল বিছানার উপর। রুদ্র এগিয়ে এসে বেডের সামনে বসে মায়ের হাঁটুতে মাথা রেখে জড়িয়ে ধরল ওকে। মায়া রুদ্র সিল্কে চুলে হাত রাখলো। রুদ্র জড়িয়ে ধরা অবস্থায় বলে উঠল, সরি বলছিস কেন? সরি তো আমি বলতে এসছি, দোষ তো আমি করেছি। কোনো দোষ করিসনি তুই, ভুলটা আমারই ছিল। আসলেই তো আমার একটু বেশি। হুম, ভুল শুধু তুই একা করিস নি, আমিও করেছি। তারপরও আমি তোকে কথা শুনিয়েছি, প্লিজ মাফ করে দে। রুদ্র মাথা তুলে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল। মায়া মুচকি হাসলো। রুদ্রের গাল টেনে দিয়ে বলল, আমি রাগ করিনি রুদ্র, কিন্তু আমার কষ্ট লাগছিল খুব, তাই চলে এসেছি। কষ্ট পাওয়ার মধ্যে কথাগুলো শুনিয়েছে, যার কোনো ভিত্তি ছিল না। বিশ্বাস কর, একটা কথা মন থেকে বলিনি। তুই তো জানিস তোর রুদ্র রাগলে ভেবে কথা বলে না। অসব রাগের বসে বলেছি মায়ু, প্লিজ মনে কোনো কষ্ট রাখিস না। যদি তোর কষ্ট লাগে তাহলে আমার উপর ছেড়ে ফেল। মনের মধ্যে জমিয়ে রাখলে কষ্টগুলো আরও বেড়ে যাবে। হারি আর কোনো কষ্ট রাখিনি মনের ভেতর। এটা তোর সৌভাগ্য যে আমি কষ্ট পেয়ে এখানে চলে এসেছি, কারণ আমি যদি বাড়িতে থাকতাম তবে তোর থাকা কষ্ট হয়ে যেত। তুই মারলে মনে হয় আমি বসে থাকতাম। বসে থাকতে কিনা জানি না, কিন্তু আমি মারা শুরু করলো বকা কিন্তু তুই খেতে। তা তো জানি, মা বাবা তো আমার দোষী দেখে। তুই আমাকে খুন করলে বলবে নিশ্চয়ই রুদ্র কোনো দোষ ছিল, না তো মায়া খুন করবে কেন? মায়া অট্ট হাসি দিয়ে বলল, ঠিক বলেছিস। দেখ, একটা কথা বলি তোকে, আমি জানি যে আমি তোকে জোর করে বিয়ে করেছি, সেটা বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই আমাকে।
তুই চাইলেও আমার সাথে থাকতে হবে, আর না চাইলেও এই জন্মে ছাড়ছি না তোকে। রুদ্র হতাশ হয়ে তাকিয়ে থাকলো মায়ের দিকে। কুত্তালি যেমন কোনোদিন সোজা হবে না, তেমনই মায়া কোনোদিন বদলাবে না, না কোনোদিন শোধরাবে। যেভাবে ছোটবেলা থেকে মায়ের কথা শুনে এসেছে, এখনও সেভাবেই শুনতে হবে। মায়া মুখ কালো করে রুদ্র পাশে সিটে বসে আছে। রুদ্র ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে মায়াকে দেখছে। এখন ওরা দুজনে চৌধুরী ম্যানশনে ফিরে যাচ্ছে। মায়া অনেক করে থাকতে চেয়েছিল বাড়িতে, এমনকি তার মা বাবাও রুদ্রকে বলেছে কয়েকদিন বেরিয়ে চলে যাবে ও, কিন্তু রুদ্র শোনেনি, জোর করে নিয়ে এসেছে ওকে। মুখে ঠাড়া পড়ছে নাকি তোর? এমন করে আছিস কেন? রুদ্র সামনের দিকে তাকিয়ে বলো, আমি যেমন করেই থাকি তাতে তোর কি? তুই নিজের কাজ কর না। মায়া রেগে বলে ওঠে। রাগ করছিস কেন? আবার কয়েকদিন পর গিয়ে থেকে আসিস, আমি নিয়ে যাবো তোকে। কিন্তু আমি তো আজকে থাকতে চেয়েছিলাম, আম্মুর কথা মনে পড়ছে অনেক। মন খারাপ করিস না জান, আবার নিয়ে যাবো তোকে। মায়া আর কিছু বলল না, সিটে হেলান দিয়ে বসে থাকলো। সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার মতো করেই চলে যাবে এবং মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে। দেখতে দেখতে কেটে গেছে 5 মাস। এই 5 মাসে রুদ্র আর মায়ের জীবনে তেমন কোনো পরিবর্তন না ঘটলেও অনেক কিছুই পরিবর্তন হয়েছে। রুদ্রটা জানা নেই, তবে মায়ের ভালোবাসা আর পাগনামো বেড়েছে আরও শতগুণ। এখন সে আরও বেশি আসক্ত হয়ে পড়েছে রুদ্রের উপর। খুনসুটি ঝগড়ার ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে তাদের সংসার। তবে এখনও মায়া বুঝতে পারে না রুদ্রকে। সে কি ভালোবাসতে পেরেছে মায়াকে? মায়ের জানা নেই তা, তবে যতটুকু পেয়েছে তাতে মায়া খুশি। হয়তো রুদ্র এখনও তাকে বন্ধুর মতোই ভালোবাসে, তারপরও মায়ের এতটুকুই স্বপ্ন ছিল রুদ্রের সাথে সুখের সংসার পাতানো। যা পেয়েছে সে আর কিছুই চাওয়া নেই তার। এখনও আরশি রুদ্রের সাথে কথা বলার চেষ্টা করে ভার্সিটিতে, কিন্তু বন্ধুদের জন্য পারে না, কেউ কথা বলার সুযোগই দেয় না আরশিকে। মায়া আর রুদ্র ভার্সিটিতে যায়নি আজকে। সকালে রুয়ান চৌধুরী দুজনের সাথে ডাইনিং রুমে বসে আছে। রাফানা চৌধুরী চা দিচ্ছেন সকলকে। রুয়ান চৌধুরী আর মায়া সোফায় বসে গল্প করছে, আর রুদ্র বসে বসে মোবাইল টিপছে। কলিং বেলের আওয়াজে তিনজনের মনোযোগ ক্ষুণ্ণ হয়। এই সকালে কে এলো আবার? রুদ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল, সেটা আমরা কি করে জানবো? তুমি যেখানে বসে আছো আমরাও সেখানে বসে আছি। রুয়ান চৌধুরী রুদ্রের দিকে তাকিয়ে বলেন, আমি যাচ্ছি। বলেই মায়া চায়ের কাপ রেখে উঠে দাঁড়ায়। দরজা খুলে দিয়ে দেখে রাহুল দাঁড়িয়ে আছে। মায়া খুশি হয়ে বলে, আরে তুই আয়, ভিতরে আয়। পেছন থেকে রুদ্র জিজ্ঞেস করে, কে এসেছে মায়ু? রাহুল এসেছে। বলে মায়া রাহুলের দিকে তাকায়। রাহুল এখনো বাহিরে দাঁড়িয়ে আছে। ঘেমে নিয়ে একাকার ছেলেটা কিছু একটা বলার চেষ্টা করছে। কি রে, ভেতরে আয়। আর এমন করছিস কেন তুই? কিছু হয়েছে? রাহুল বিচলিত হয়ে বলল, একটা কাহিনী ঘটে গেছে রে। কি হয়েছে? আরশি আশির আবার কি হলো? আরশি সুসাইড করেছে। হসপিটালে কেবিনের সামনে মাথা নিচু করে বসে আছে রুদ্র। একটু আগেই আশিকে কেবিনে শিফট করা হয়েছে। ডক্টর বলেছেন এখন আউট অফ ডেঞ্জার, বাট এখনও বাড়ির কাউকে ভেতরে ঢোকার অনুমতি দেয়নি তারা। রুদ্রর পাশে সারিবদ্ধ চেয়ারে বসে আরশির মা চাপা কান্না করছেন। আরশির বাড়ির কয়েকজন আত্মীয় উপস্থিত আছে এখানে। একজন মহিলা আরশির মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আরশির মাও বিলাপ করে যাচ্ছেন, আমার মেয়ে বলে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে মায়া। রাহুল আর রোহানিও আছে ওর সাথে। মায়ের অস্থির অস্থির লাগছে। চোখের সামনে একজন মা তার কলিজা টুকরাকে হারানোর ভয় কিভাবে কাঁদছে। মেয়েটাকে কত গালমন্দ করেছে, অপমান করেছে। সবসময় একটা নীরব যুদ্ধ লেগেই থাকতো দুজনের মাঝে। এমনকি মেয়েটার ভালোবাসা পর্যন্ত কেড়ে নিয়েছে, কিন্তু কখনো এমন হোক সেটা তো চাইনি ও। রাহুল খবর দেওয়ার পরপরই রাহুল, রুদ্র আর মায়া ছুটে এসেছিল হসপিটালে। তখন আরশিকে ইমার্জেন্সি ওয়ার্ডেই রাখা হয়েছিল। রোহানি একটু আগে এসেছে, তবে সে আরশি চেয়েও বেশি মায়ের জন্য এসেছে। সবসময় সব জায়গায় মায়ের সাথে যাওয়া এক অভ্যাসে পরিণত হয়েছে ওর। পরিস্থিতিতে খারাপের দিকে যেতে পারে সে আশঙ্কায় মায়ের জন্য চলে এসেছে। যদি খারাপ কিছু হয় তাহলে অন্তত মায়ের পাশে দাঁড়িয়ে সাহস জোগাতে পারবে। রাহুল সামনে তাকিয়ে বলে উঠল, মেয়েটা এমন করলো কেন? সেটাই তো, কালকেই তো ভার্সিটিতে দেখলাম। হঠাৎ আত্মহত্যার কারণ কি এমন কষ্ট ছিল কে জানে। রোহানি চিন্তিত হয়ে বলল, কালকেই তো ঝগড়া করলাম, আর আজকে এভাবে কষ্ট পাচ্ছে মেয়েটা। আল্লাহ ভালো করে দিক তাকে, কোনো মাকে যাতে তার মেয়েকে হারাতে না হয়। আমিন। সুইসাইড অ্যাটেম্প কিভাবে করেছে সেটা জানিস? শুনেছি হাতের শিরা কেটেছে, কিন্তু দরজা বন্ধ থাকায় ফ্যামিলির কেউ দেখতে পায়নি। যতক্ষণে দরজা ভেঙে ঢোকা হলো ততক্ষণে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল।
ইস, অনেক খারাপ হলো ইয়ার মেয়েটার সাথে। রুহানি মন খারাপ করে বলল। মায়া তখনই নীরবতা ভেঙে বলল, রুদ্র কেমন শান্ত হয়ে আছে দেখেছিস? নিশ্চয়ই কষ্ট হচ্ছে ওর অনেক। কষ্ট হচ্ছে কিনা তা জানি না, তবে অপরাধবোধ ভুগছে নিশ্চয়ই। কেন জানি মনে হচ্ছে আর সেই সুসাইডের কারণ পরোক্ষভাবেই রুদ্রই। মায়ের পাশে দাঁড়িয়ে বলল রুহানি। রুদ্র মাথা নিচু করে বসেই ছিল। তখনই একজন এসে ওর পাশে ধপ করে বসলো। রুদ্র মাথা তুলে তাকিয়ে দেখলো আরশির ছোট ভাই আমান কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, এখনও হেঁচকি তুলে কাঁদছে। আরশির সাথে রিলেশনে থাকাকালীন অবস্থায় আমানের সাথে অনেকবার দেখা হয়েছিল রুদ্রর। এবছরই ক্লাস 8-এ উঠেছে ছেলেটা। সবসময় ছোট ভাইয়ের মতোই স্নেহ করতো তাকে। রুদ্র আমানের মাথায় হাত বুলিয়ে দিল স্নেহময় মায়া মাখা নরম কণ্ঠে বলল, কেঁদো না আমান, ভালো হয়ে যাবে তোমার আপু। ভাইয়া, আপু এমন কেন করলো? আমার কথা কি তার একবারও মনে পড়েনি? দেখো না আম্মু কিভাবে কাঁদছে। আমান কাঁদতে কাঁদতে বলল। রুদ্র উত্তর দেয় না। এই প্রশ্নগুলোর উত্তর যে তার নিজের কাছেও নেই। রুদ্র আমানের নিজের কাছে টেনে নিয়ে এক হাতে জড়িয়ে ধরল, অপর হাতে জড়িয়ে সন্তর্পণে চোখের পানি মুছে দিল। রুদ্র ভাই, আমান ভাঙা গলায় ডেকে বলল, বলো ভাইয়া। তুমি আপুকে ছেড়ে আরেকজনকে কেন বিয়ে করে নিলে? আর সেই আপু তো তোমায় অনেক ভালোবাসতো। জানো, যেদিন শুনেছিল তুমি বিয়ে করেছো সেদিন অনেক কেঁদেছে, পুরো রাত ঘুমায়নি, দরজা বন্ধ করে শুধু কেঁদেছিল। কেন এমন করলে আপুর সাথে ভাইয়া? তোমার কি আপুর কথা একটুও মনে পড়েনি? রুদ্রর অসম্ভব খারাপ লাগছে। ভালো নাই বা বাসলো তাকে, কিন্তু তার জন্য মনে জমেছিল অপ্রকাশিত মায়া। তাকে ঠেকানোর কারণে অশেষ অপরাধ বোধে ভুগেছিল। রুদ্র অনেকবার সরি বলতে চেয়েছিল আরশিকে, কিন্তু সেটা ওর ধাঁচের না। কারো কাছে ক্ষমা চাইনিও কোনোদিন। তবু বারবার মন থেকে শুধু একটাই দোয়া করেছিল, যাতে মেয়েটা তাকে ভুলতে পারে, অন্য কেউ এসে যাতে তার জীবনটা সুন্দর করে সাজিয়ে দেয়। তাই তো মেয়েটা হাজারবার কথা বলার চেষ্টা করলেও রুদ্র প্রত্যাখ্যান করেছিল। জীবনে তো অনেক মেয়ে এসেছিল, সবার সাথে সম্পর্ক ভেঙেও গেছে, তারা আবার নতুন করে কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, কিন্তু কেউ তো এমন করেনি। আরশি কেন করলো? কেন এমনটা হলো? এতটাই কষ্ট পেয়েছে যে মেয়েটা আত্মহত্যা করে বসলো। নিজের মা বাবা, ছোট ভাই কারো কথা ভাবলো না। হঠাৎ দরজা খুলে একজন বয়স্ক ডাক্তার বেরিয়ে এলো। আরশির মা ছুটে গেল তার কাছে, হুড়মুড়িয়ে প্রশ্ন করলো, ডক্টর, আমার মেয়েটা বেঁচে আছে তো? ওর কিছু হয়নি তো? শি ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু সেন্স কখন ফিরবে তা বলতে পারছি না। আপনারা এখন গিয়ে পেশেন্টকে দেখে আসতে পারবেন, কিন্তু এতজন একসাথে যাওয়া যাবে না। একজন একজন করে যান, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পেশেন্টের এখন ফুল রেস্ট দরকার। বলেই ডাক্তার তার নিজের কাজে চলে যান। আরশির মা কেবিনের ভেতরে চলে যান। রুদ্র দাঁড়িয়ে থাকে কেবিনের বাইরে। ওকে দিয়ে দেখার চেষ্টা করে ভেতরে, কিন্তু দরজা প্রায় বন্ধ থাকায় ভেতরের কিছুই স্পষ্ট দেখা যায় না। কাঁধে কেউ হাত রাখতে রুদ্র পাশে ফিরে তাকায়। মায়া দাঁড়িয়ে আছে। রুদ্র মায়ের হাতে হাত রাখে। মায়া শান্ত কণ্ঠে প্রশ্ন করে, আরশিকে দেখতে ইচ্ছে করছে? আমি শুধু ওর মুখটা একবার দেখতে চাই মায়ু। বিশ্বাস কর, আমার বিয়েতে ও যতটা না কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে আমার এই কয়েক মাসের অবহেলায়। আমার কষ্ট হচ্ছে রে। আমি তো কারো যন্ত্রণার কারণ হতে চাইনি। সব ঠিক হয়ে যাবে দেখিস। আরশি খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আন্টি বের হলে কেবিনে ঢুকতে পারবি তুই। তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না। হ্যাঁ, হয়তো আমি ওকে ভালোবাসিনি, কিন্তু আমি খুব করে আবেগে পড়েছিলাম রে। মেয়েটা এইভাবে নিজেকে মেরে ফেলবে সেটা আমি চিন্তাও করতে পারিনি। আচ্ছা, আমি অসুস্থ হলে তুইও আমার জন্য এভাবে কষ্ট পাবি, কেয়ার করবি আমার? তুই এখানে অর্ষিকে হিংসা করছিস মায়ু? হ্যাঁ করছি। তুই এখন পুরোটাই আমার। তোর অন্য নারীর জন্য এই কনসার্ন আমার কলুষিত মন নিতে পারছে না। তোর উপর কোনো নারীর ছায়াও আমার সহ্য হয় না। ভালোবাসি তাই বোধ হয়। আমার মনটা বড্ড পাথর রে। রুদ্র নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। দুজনে অপেক্ষা করতে থাকে কেবিনের বাইরে। বেশ কিছুক্ষণ পর আরশির মা আলিয়া শেখ কেবিন থেকে বের হয় চোখ মুছতে মুছতে। রুদ্রকে কেবিনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে এগিয়ে আসে। রুদ্র কাঁচুমাচু হয়ে দাঁড়ায় তার সামনে। কোনো মাই নিশ্চয়ই এমন কাউকে মেনে নেবে না যে তার মেয়ের এই অবস্থার জন্য দায়ী। আলিয়া শেখ রুদ্রকে গম্ভীর কণ্ঠে বলেন, কেন এসেছো তুমি এখানে? আন্টি, আমি আরশিকে... আরশির সাথে তোমার আর কোনো সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না। তাহলে কেন দেখতে এসেছো ওকে? ওর যন্ত্রণাগুলো আর বাড়িও না রুদ্র। অনেক কষ্ট পেয়েছে আমার মেয়েটা।
ভালোবাসার বিনিময়ে ধোঁকা ছাড়া আর কিছুই পাইনি। এবার অন্তত আমার মেয়েটাকে শান্তিতে থাকতে দাও তুমি। আলিয়া শেখ হাত জোর করে বলেন। রুদ্র তার হাত ধরে ফেলে। অপরাধবোধে জর্জরিত হয়ে বলে, আন্টি কি করছেন? চলে যাও রুদ্র, ও তোমাকে দেখে আরো দুর্বল হয়ে পড়বে।